আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ, লিখেছেন তাজরিয়ান খান তানভী। পর্ব সংখ্যা 67 থেকে 69 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। ভেজা চুলগুলো মুছে বিছানায় বসে ইতিশাম, চোখে মুখে অরণ্যের ন্যায় ক্লান্তি, বুক ফুলিয়ে একটা শ্বাস ফেলে স্থির হয়ে বসে। একটু আগেই সরফরাজের সাথে কথা কাটাকাটি করে এসেছে জান্নাহের কেস নিয়ে। ইতিশামের জুনিয়রের সন্দেহ ইতিশাম ইচ্ছে করেই কেস ধামাচাপা দিতে চাইছে। সরফরাজ ব্যাকুল হয়ে আছে নিজের মেয়ের খুনিকে স্বচক্ষে দেখার জন্য। দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকে মেহনাজ ইতিশামের কপালে চিন্তার রেখা দেখে জিজ্ঞাসু গলায় বলল, কি নিয়ে এত চিন্তিত তুমি? চোখ তুলে নির্জীব চাহনিতে তাকায় ইতিশাম খসখসে গলায় বলল, কিছু না। ইতিশাম চায় না এ ব্যাপারে আর ঝামেলা হোক। শারহানকে কথা দিয়েছে সে। মেহনাজ ইতিশামের পাশে বসে স্বাভাবিক গলায় বলল, একটা কথা বলবো? ইয়াস বোধ হয় স্মোক করে। ঝট করে বিভ্রান্ত দৃষ্টিতে তাকায় ইতিশাম তির্যক গলায় বলল, কি বলছো এইসব? মেহনাজ মিহি গলায় বলল, আসলে তোমাকে কয়েকদিন ধরে বলবো ভাবছিলাম। সেদিন ওর ঘরে গিয়ে দেখলাম সিগারেটের উটকো গন্ধ। আর আজ যখন ও কলেজে গেল তখন তার ঘর গুছাতে গিয়ে দেখি বালিশের তলায় সিগারেটের প্যাকেট। ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে ইতিশাম কটমটিয়ে উঠে দাঁড়ায়, ভারী গলায় বলল, এখন কোথায় ও? ঘরেই আছে, গেম খেলছে। ইতিশাম রাগ নিয়ে দু কদম বাড়াতেই মেহনাজ নরম গলায় বলল, বেশি ঝামেলা করো না। মা বাবা নেই এখন বাসায়, আয়। আর ও এখনো ছোট, বন্ধুদের সাথে মিশে হয়তো কৌতূহলবশত নেশায় পড়েছে, বুঝিয়ে বলো। দরজায় করাঘাত পড়ে তখনই। মেহনাজ কথা শেষ না করেই সেদিকে তাকায়। ইয়াস তার ছোট মুখখানা মলিন করে দাঁড়িয়ে আছে। ইতিশাম তাকাতেই সপ্রতিভ হয়ে বলল, কেউ এসেছে তোমার সাথে দেখা করতে? ইতিশাম রাগান্বিত গলায় বলল, তুই যা, আমি আসছি। বসার ঘরে নিমগ্ন চিত্তে বসে আছে রাফাত। তাকে দেখেই পুরো ভুরু জোড়া কুঞ্চি করে ইতিশাম। চোখে জমা হয় উদ্বিগ্ন প্রশ্ন। রাফাতের দিকে তাকিয়ে জোর গলায় বিস্ময় নিয়ে বলল, তুমি এখানে? রাফাত ফ্যাকাশে দৃষ্টিতে তাকায়, নিষ্প্রাণ গলায় বলল, গতকাল সকালে জান্নাহ কল করেছিল আমাকে। ইতিশাম সানন্দে আগ্রহপূর্ণ হয়ে শুনতে চাইল, তাই নাকি? কেমন আছে জান্নাহ? রাফাত নিষ্প্রভ চোখে মেহনাজের দিকে তাকায়, ভারাক্রান্ত গলায় বলল, জান্নাহ প্রেগনেন্ট, 5 মান্থ রানিং। ইতিশাম প্রসন্ন হেসে উজ্জ্বলিত গলায় বলল, রিয়েলি? ইটস আ গুড নিউজ। তৎক্ষণাৎ মেহনাজের তীক্ষ্ণ স্বর ভেসে আসে, ও তাহলে শারহান যেদি তার আসল রং দেখিয়েছে? ভরাট দৃষ্টিতে তার দিকে তাকায়। রাফাত কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ে, কি বললে? মেহনাজ তাচ্ছিল্য হাসে, ক্ষুব্ধ গলায় বলল, এই জন্য জান্নাহকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে, যেন ওর জঘন্য সত্য জান্নাহের সামনে না আসে। রাফাত তিক্ত শ্বাস ফেলে হতাশ গলায় বলল, জান্নাহ সব জানে মেহনাজ, তবুও ও। খলবলিয়ে ওঠে মেহনাজ, কি জানে জান্নাহ? ওর স্বামীর জঘন্য সত্য, যে শুধু নারী দেহেই সুখ খুঁজে বেরিয়েছে, মেয়েদের ধোকা দিয়ে তাদের সাথে। মেহনাজের কথা শেষ হওয়ার আগেই জ্বলে ওঠে ইতিশাম। অধৈর্য গলায় বলল, কিপ কোয়াইট মেহনাজ, স্টপ দিস ননসেন্স। খটমটিয়ে ওঠে মেহনাজ, জোর গলায় বলে ওঠে, কেন চুপ করব আমি? আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে ওই শারহান, আর ও নিজেকে সুখী করায় ব্যস্ত। এত মেয়ের জীবন নিয়ে খেলে এখন ভালোবাসা দেখানো হচ্ছে জান্নাহকে। শারহান কখনো জান্নাহকে ডিজার্ভ করে না। ইতিশাম প্রদীপ্ত গলায় বলল, কে কাকে ডিজার্ভ করে তা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। কলের পুতুলের মতো সব গ্রাসে গিলছে রাফাত। তার মস্তিষ্কের নিয়রণে চলতে লাগলো একটি কথা, শারহান মেহনাজের জীবন নষ্ট করেছে। তার মানে শারহান মেহনাজের সাথে এমন কিছু করেছে। রাফাতের ভেতরকার প্রেমিক পুরুষ ছলকে উঠল। সে কিছুতেই তার রেড চেরিকে এমন একটা নিচু মানুষের সংস্পর্শে থাকতে দিবে না। রাফাতকে লক্ষ্য করে মেহনাজ তিরিক্ষি গলায় বলল, ভালো তো তুমি জান্নাহকে বাসতে। ফুপা তো তোমার সাথে জান্নাহের বিয়ে দিতে চেয়েছিল, তাহলে ওই শারহান এলো কি করে এইসবের? কেউ এসে জান্নাহকে বিয়ে ফেললো আর তুমি হাত গুটিয়ে বসে রইলে। অসহায় চোখে তাকিয়ে রয় রাফাত। তার ভেতরটা ফেটে যাচ্ছে। এতদিনকার চাপা রাখা মুহূর্তে যেন আগ্নেয় উঠলেও দমদমিয়ে বের হয়ে যায় রাফাত।
ইতিশাম খেপা গলায় বলে ওঠে, কি শুরু করলে তুমি? রাফাতের সামনে এইসব বলার কি দরকার ছিল? ঝামটা মেরে বলে ওঠে মেহনাজ, ছিল দরকার ছিল। শাহানকে আমি কখনো ক্ষমা করব না। আমাকে কষ্ট দিয়ে ও কি করে সুখী হতে পারে? ইতিশাম তো রাগ নিমিষেই বিগলিত হয়, অসহায় চোখে তাকিয়ে নিরাশ গলায় বলল, তার মানে আমি তোমাকে সুখী করতে পারিনি? তুমি খুশি নও আমার সাথে? ব্যস্ত হয়ে ওঠে মেহনাজ, নিজের স্বীকারোক্তি বলল, ইতিশাম আমি তা মিন করিনি। তুমি কি মিন করেছ তা আমার বোঝা হয়ে গেছে। আফসোস হচ্ছে আমার মেহনাজ, তোমাকে ভালোবাসা হয়তো আমার জীবনের দ্বিতীয় ভুল, যার খেসারত এবার জান্নাকে দিতে হবে। আমাকে তুমি আবার অপরাধী করলে শারহানের কাছে। যদি তাই হয় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মেহনাজ, কখনো না। বারো কয়েক করুণ গলায় ডেকে ওঠে মেহনাজ। শুনেও শুনল না ইতিশাম। রাতের মায় নেমে গেল নিজের ভুলের মাসুল গুনতে। আদৌ কি তা পারবে তা ইতিশাম? নিশুতি রাতের মায় আচ্ছন্ন চারপাশ, আকাশে জুড়ে আছে অর্ধচন্দ্র। ম্রিয়মান আলো ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে, গাঢ় হচ্ছে চন্দ্রের আলোর বর্ষণ। বারান্দার পাশের জবা ফুলের গাছে ফুটে রয়েছে রক্তিম জবা। বিছানায় আছোয়া বসে পা পিছিয়ে রেখেছে জান্না, তলপেটে ভারী অনুভূত হওয়ায় পিঠটা ঠেসে রেখেছে বালিশের সাথে। তার মুখে খাবার তুলে দিচ্ছে শারহান। খানিক সময় পর অনাগ্রহ নিয়ে বলল, আমি আর খাবো না। শারহান গাঢ় গলায় বলল, আর একটু খেয়ে নিন, দুপুরে কিছুই খাননি। জান্না অরুচি নিয়ে মুখ বিকৃত করে বলল, আর ইচ্ছে করছে না শারহান, ভালো লাগছে না। ফুস করে শ্বাস ফেলল শারহান, প্রশ্রয়ে সুরে বলল, ওকে। শারহানের মোবাইল বেজে উঠতেই চকিত হয় সে। আবার আননোন নাম্বার। শারহান চিন্তিত ভাবনায় রিসিভ করলো। ওপাশ থেকে ব্যগ্র হয়ে কে বলল, হ্যালো হ্যালো। শারহান জেদি বলছেন। শারহান ভুরুকুঞ্চি করে কয়েকটা শ্বাস ফেলে নির্বিকার গলায় বলল, আসসালামু আলাইকুম। ইয়েস শারহান বলছি, আপনি কে? অর্নিশ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, ব্যগ্র হয়ে বলল, আমি অর্নিশ, চিনতে পারছেন? শারহান পূর্ণ নজরে তাকায় জান্নার দিকে। তার উৎসুক দৃষ্টি আবদ্ধ শারহানের কুঞ্চিত কপালে। চোখের পল্লব ধীরে ধীরে ওঠানামা করছে। শারহান নাক ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, না চেনার কারণ নেই। কেন কল করেছেন? মৃদু হাসে অর্নিশ, মোলায়েম গলায় বলল, রাগ করলেন নাকি? জান্না আছে? শারহান অধর কোণে হাসলো, তপ্ত গলায় বলল, না থাকার কথা। অর্নিশ গালবত্তি হাসে, সহজ সুরে বলল, আপনার রাগ প্রকাশ পাচ্ছে। শারহান চোয়াল শক্ত করে বিতৃষ্ণা গলায় বলল, ওয়েট। কান থেকে মোবাইল ছড়িয়ে জান্নার দিকে এগিয়ে দেয় শারহান। জান্না কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ে, কে? শারহান তাচ্ছল্যকে তাকিয়ে বলল, হয়তো আপনার পরিচিত। উঠে চলে যায় শারহান। জান্না কাপা হাতে সাবধানে কানে স্পর্শ করায় মোবাইল। দ্বিধান্বিত গলায় বলল, হ্যালো। মুক্ত শ্বাস ফেললো অর্নিশ, নরম সুরে বলল, কেমন আছো জান্না? জান্না আকাশ ছোঁয়া বিষয় নিয়ে বলল, অর্নিশ, কণ্ঠ চিনতে কষ্ট হয়নি তোমার? কেমন আছো? ভালো। কল কেন করেছো? জিজ্ঞেস করলে না নাম্বার কোথায় পেলাম? জান্না ভাবলে ক্ষীণ গলায় বলল, বোকা নই আমি। ফিচেল হাসে অর্নিশ, থমথমে গলায় বলল, রাইট, যাকে বলে মাত্রাতিরিক্ত চালাক। জান্না ঘুমট গলায় বলল, কি চাও তুমি? শীতল শ্বাস ফেলল অর্নিশ, উপহাস মিশ্রিত গলায় বলল, বিয়ে করে ফেললে? আমার চেয়েও যার এজ বেশি তাকেই? তাহলে আমাকে কেন রিফিউজ করলে? আমার খামতি কি ছিল জান্না? জান্না উষ্ণ গলায় বলল, সংযুক্তাকে ভুলে গেলে? অর্নিশ সাবলীল গলায় বলল, ওকে ভোলার জন্য ভালোবাসিনি, কিন্তু তোমাকে নতুন করে জায়গা দিয়েছি। জান্না কঠিন গলায় বলল, আমি কি তোমাকে তেমন কিছু বলেছি? 4 বছর কি অনেক সময়? হয়তো, তবুও তো বুঝতে তুমি। জান্না ধীর গলায় বলল, মাম্মা যা বলেছে তা ঠিক ছিল অর্নিশ। তাহলে শারহান সে কেন এলো? রাফাত থাকার কথা, কোথায় সে? রাফাত আমার বেস্ট ফ্রেন্ড, আমি কখনো রাফাতকে ভালোবাসিনি। নীরস হাসলো অর্নিশ, জিজ্ঞাসু গলায় শুধায়, বিয়েটা আন্টি থাকলে হতো না, তাই না জান্না? জান্না থম মেরে রইল, নিথর নিস্তব্ধ নির্বিকার। অর্নিশ বলে ওঠে, ওকে, তুমি আমার জন্য যা করেছো আমি ঋণী তোমার কাছে। হয়তো আমাদের ভাগ্য আলাদা ছিল। একটা রিকোয়েস্ট করতে পারি? মম তোমাকে দেখতে চেয়েছে, তার হার্ট সার্জারি করা হয়েছে। সময় করে এসো, ভালো থেকো। জান্না ভেজা গলায় বলল, আসবো। তুমিও ভালো থেকো। থেমে থেকো না, জীবন কারোর জন্য থেমে থাকে না অর্নিশ। অল দ্য বেস্ট। দরজার দাঁড়ানো শারহান তার অনিমেষ চাহনি দৃষ্টি কাড়ল জান্নায়ের। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, ক্ষীণ গলায় বলল, সৈয়দ অর্নিশ, 27 বছরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার সাম্প্রতিক তৈরি করা সফটওয়্যার বর্তমান বাজার মূল্য থেকে দ্বিগুণ দামে কিনে নিচ্ছে অস্ট্রেলিয়ার একটি আইটি কোম্পানি। জান্না নরম দৃষ্টিতে তাকায়, তার চোখ নির্লিপ্ততা। শারহান বাঁকা হেসে তার হাত দুটো পকেটে ঢুকিয়ে নিল।
পেছন দিকে হেলান দিয়ে বাম পায়ের গোড়ালির উপর ডান পা উঠিয়ে দৃঢ় হয়ে দাঁড়ায়। নিচের ঠোঁট কামড়ে ধরে সারহান মুচকি হাসে সেভাবেই। কৃত্রিম আলোর সারহানের মুখের দিকে ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রইল জান্না। সারহান অদ্ভুত সুরে বলল, আফসোস, একজন ডক্টর আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ছেড়ে আমার মতো একজনকে কেন বেছে নিলেন রজনীগন্ধা? আর সত্যিই আপনার জন্য আফসোস হচ্ছে আমার। জান্নাত ধুম ধরে রইল, ক্ষীণ শ্বাস ফেলছে সে। সারহান আবারও বলল, একদিকে রাফাত, একদিকে অনিশ, আরও কেউ আছে রজনীগন্ধা? তবে রাফাত ছেলেটা কিন্তু একদম পারফেক্ট ছিল আপনার জন্য। ছেলেটাকে কষ্ট দিলেন। রাগে চোখে জল চেপে এলো জান্নায়ের। থিতিয়ে থাকা রাগ তরতরকে উঠে এলো মস্তিষ্কের কোণে কোণে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় জান্না। তার নিঃশ্বাসের ভয়াল আওয়াজ নৈশব্দ বাতাসে আলোড়ন তুলে তীক্ষ্ণ গলায় বলে ওঠে জান্না, কি সমস্যা আপনার? কেন বারবার একই কথা বলেন? আপনার আফসোস হচ্ছে আমাকে বিয়ে করে, নাকি এখন আর বাইরের মেয়েদের নিয়ে রাত কাটাতে পারছেন না তাই কষ্ট হচ্ছে? কিসের এত সন্দেহ আপনার? কি করিনি আমি আপনার জন্য? 15 বছর, মাত্র 15 বছর ছিল আমার, তবুও আমাকে ছেড়ে দিয়েছেন আপনি। না, নিজের খায়েশ ঠিকই মিটিয়ে নিয়েছেন। আমার কষ্ট একবারও চোখে পড়ছিল না আপনার। পড়েনি, সব সয়ে নিয়েছি আমি। কেন জানেন? শুধু আপনাকে ভালোবাসি বলে সব মেনে নিয়েছি আমি। একজন স্ত্রী হয়ে আপনার সব চাহিদা পূরণ করেছি আমি, তবুও কিসের অভাবে এসব করলেন আপনি? ইচ্ছেই যখন ছিল না তখন বিয়ে কেন করেছিলেন আমাকে? শুধু আমার এই কচি শরীরের জন্য? ঝমঝমিয়ে কাঁদে জান্না। এক নাগারে কথা বলে হাঁপিয়ে ওঠে সে। সারহান দম বন্ধ করে শুনে যাচ্ছে। আজ এতদিন তার রজনীগন্ধার ভেতরকার ছাই চাপা আগুনের স্ফুলিঙ্গ তার চোখ জ্বালিয়ে দিচ্ছে। একটু সময় নিয়ে আবারও জান্না বলে ওঠে, আমার কষ্ট দেখেছেন আপনি? দেখেননি। যদি দেখতেন তাহলে বুঝতেন। আপনার সব সত্য জেনেও চুপ করেছিলাম আমি। তবুও এক বিন্দু ঘৃণা কেন জন্মায়নি আমার আপনার প্রতি? শুধু আপনাকে ভালোবাসি বলে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখেও তার ছোঁয়া কতটা কষ্টদায়ক তা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না সারহান। সূচের ফলার মতো বিঁধেছে তা আমার শরীরে। তবুও চুপ করেছিলাম আমি, শুধু আপনাকে ভালোবাসি বলে। রাফাতের সাথে এক ঘরেও রাত কাটিয়েছি আমি, তবুও কখনো আমার শরীরে কারো ছোঁয়া লাগতে দেইনি। কিন্তু আপনি কি করেছেন? আপনি ভালো তো শুধু আমি আপনাকে বেসেছি, আপনি ভালোবেসেছেন শুধু আমার শরীরকে। ঝরঝর করে নিজের চোখের অশ্রু বিসর্জন দেয় জান্না। ঠোঁট কামড়ে ধরে আবার বলল, অর্নিশ সংযুক্তাকে ভালোবাসতো। সংযুক্তা অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যায়। অর্নিশ ডিপ্রেশনে চলে যায়। রাফাত জাপান চলে যাওয়ায় সারাদিন বাসায় আমাকে একা থাকতে হতো। বাবা আমাকে হসপিটালে নিয়ে যেত। মাম্মাম প্রায় আমাকে শৈতা আন্টির বাসায় নিয়ে যেত। সেখানেই কথা হয় অনিশের সাথে আমার। বাবা সবসময় বলতো, একজন সাধারণ রোগীকেও বাঁচানো সম্ভব নয় যদি না তার মধ্যে বাঁচার আগ্রহ থাকে। সেক্ষেত্রে একজন কমার রোগীকে বাঁচানো সম্ভব যদি তার মধ্যে বেঁচে থাকার স্পৃহা থাকে। আমি শুধু অনিশকে সেই স্পৃহা দিয়েছি। শ্বেতা আন্টি মাম্মাকে বলেছিলেন আমাদের বিয়ের কথা, কিন্তু মাম্মা তা আগেই সাথে সাথে না করে দেয়। আমি কখনো ভাবিনি অনিশকে নিয়ে, কখনো না। তবুও কেন শুনতে হয় আমাকে বারবার একই কথা? কই, এত কিছুর পরও আমি তো আপনাকে কিছু বলিনি। আপনার কেন মনে হয় এইসব? তবে একটা কথা মনে রাখুন সারহান, আমার সহ্যের সীমা শেষ। আর পারবো না আমি। এরপর যদি এমন কিছু হয় তাহলে আমি আমার সাথে সাথে আমার সন্তানকেও শেষ করে দিব। কোনো দরকার নেই ওর এই অশুদ্ধ পৃথিবীতে আসার। তখন আপনার যা ইচ্ছা করবেন, যার সাথে ইচ্ছে রাত কাটাবেন। আই ডোন্ট কেয়ার। নিজেকে সামলে নিয়ে রুম থেকে বের হয় জান্না। প্রস্তরখণ্ডের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে সারহান। তার বুকের পিঞ্জিরায় ঝড় উঠেছে। তার রজনীগন্ধা তাকে ছেড়ে যেতে পারে না। মেহনাজ নামের সেই ভুল এক ঝটকায় তার জীবন বদলে দেবে যে কোনো সময়। বসার ঘরে অঝরে কেঁদে যাচ্ছে জান্না। তার অতীত কেন বারবার তার সামনে এসে দাঁড়ায়? বিড়াল পায়ে তার পাশে এসে বসে সারহান। জান্নাইয়ের মাথাটা বুকের সাথে আলগোছে চেপে ধরে আনম্র গলায় বলল, থামুন রজনীগন্ধা, ক্ষমা করুন আমায়। বিনা সময় বেয়ে ধরা গলায় বলে ওঠে জান্না, কেন এমন করেন আপনি? কেন বলেন এইসব? আপনি তো বলেছেন অতীত ভুলে যেতে, তবুও কেন বারবার মনে করিয়ে দেন? সারহান কিছু বলল না। অতল স্পর্শী ভালোবাসায় জান্নাকে নিজের সাথে চেপে ধরল। অনুরক্তি গলায় জান্না বলল, যদি আমি এমন করতাম তাহলে মেনে নিতেন আপনি আমাকে? পারতেন সব ভুলে যেতে? সারহান বিক্ষিপ্ত হাসল। জান্নাইয়ের বুকে মাথা নুইয়ে মখমলে গলায় বলল, আমি তো আপনার সৌরভের ভাগও কাউকে দিতে পারবো না। সেখানে আপনার ভাগ কি করে দেব? আমার রজনীগন্ধা শুধুই আমার। তার অন্তিম শ্বাস পর্যন্ত সে আমার। দুহাত দিয়ে সারহানকে ঝাপটে ধরে জান্না। তার চোখ বেয়ে নেমে যাচ্ছে শীতল নোনতা জলের প্রস্রবণ। জান্নাইয়ের পিঠে হালকা হাত রেখে মিহি গলায় সারহান বলল,
আপনি আমাকে যতটা ভালোবেসেছেন হয়তো ততটা ভালো আমি আপনাকে বাসতে পারিনি, কিন্তু যেভাবে আপনি আমাকে ভালোবেসেছেন সেভাবে আমি আপনাকে ভালোবাসিনি। আমি তার বিপরীত রজনীগন্ধা। তাই দ্বিতীয়বার এই প্রশ্ন আমাকে করবেন না। আপনার অন্তিম শ্বাসও আমার জন্য, আপনার অন্তিম স্পন্দনও আমার জন্য। সেখানে আর কেউ নেই রজনীগন্ধা, কেউ না। সকালে হলুদ রঙের মিষ্টি রোদ এসে ছুঁয়ে যায় জান্নায়ের অক্ষিপল্লব। নিবু নিবু চোখে তাকাতেই এক ঝাঁক আলো এসে হানা দেয় জান্নায়ের অক্ষিকুটরে। ঝট করে চোখ বন্ধ করে জান্না। জানালার কাছ থেকে সরে আসে সারহান। মিষ্টি হেসে জান্নায়ের পাশে বসে সারহান। তার আঙ্গুল জান্নায়ের গলায় বেপরোয়া ছোঁয়াতেই তেড়ে ওঠে জান্না। বিমোহিত কণ্ঠে সারহান বলল, রাগ কমেননি রজনীগন্ধা? জান্না অস্পষ্ট কণ্ঠে বলল, উহু। তাহলে শাস্তি দিন। কথা বলবেন না আমার সাথে? তাহলে আমার প্রাণটা কেড়ে নিন। তাহলে আমার প্রাণ সরুন এখান থেকে। ফিচেল হাসে সারহান। জান্নায়ের কামিজের নিচে হাত দিয়ে তার নগ্ন কোমরে আঙ্গুল ছোঁয়াতেই বেদিব্যস্ত হয়ে পড়ে জান্না। অসহায় গলায় বলল, সারহান এমন করছেন কেন? ঝলমলে হাসে সারহান। জান্নায়ের গলায় ঠোঁট ছুঁয়ে বলল, সরি 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 সরি। সারহান যতবার সরি বলছে ততবারই জোর করে জান্নায়ের ঠোঁট গলা গালে চুমু আঁকতে থাকে। জান্না বিরক্ত হয়, অতিষ্ঠ হয়ে বলল, সরুন এখান থেকে। তাহলে বলুন ক্ষমা করেছেন? টুক করে জান্নায়ের বুকের উপরে সেই ক্ষত জায়গায় চুমু খেয়ে বলে সারহান। অনুযোগের সরে বলল, সরি। জান্না ঠোঁট বাঁকিয়ে বলল, তখন মনে ছিল না? সারহান মর্মাহত গলায় বলল, ওহু, ভালোবাসিনি তো, এখন ভালোবাসি। আকাশের চেয়েও বিশাল, সাগরের চেয়েও গভীর, বরফের চেয়েও শীতল, আগ্নেয়গিরির চেয়েও উত্তপ্ত, ঠিক তেমন করে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মৃদু হাসে জান্না। তার বুকে জমাট বাঁধা অভিমান সারহানের ভালোবাসার স্বীকারোক্তি উষ্ণতায় গলতে থাকে। মৃদু গলায় জিজ্ঞেস করে সারহান, কি খাবেন? জান্না ঝট করেই বলল, আলুর পরোটা। সারহান হতভম্ব হয়ে বলল, কি পাগল হয়েছেন? খালি পেটে তেল? জান্না অদরপল্লব এদার ওদার ঘুরিয়ে ভ্রু নাচিয়ে বলল, খাবো খাবো খাবো। উজ্জ্বল হাসে সারহান। নিরস্ত্র সৈনিকের মতো আত্মসমর্পিত হয়, বলল, ওকে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি বানিয়ে দিচ্ছি। বিছানায় বসে কুলের উপর একটা বালিশ নিয়ে রেখেছে জান্না। তার উপর প্লেটের মধ্যে রাখা 4-5টা গরম গরম আলুর পরোটা। জান্না আরামসে খেয়ে যাচ্ছে। তার দিকেই ডিভানে বসে অনিমেক চেয়ে চেয়ে আছে সারহান। জান্না সারহানের দিকে তাকিয়ে কপালের মাঝ বরাবর কুঞ্চি করে চোখের কোণ ক্ষীণ করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ওদিক তাকান, আমার আর পরীর পেট ব্যথা করবে। স্মিত হাসে সারহান ব্যস্ত গলায় শুধায়, দুপুরে কি খাবেন? জান্না একগাল হেসে উচ্ছ্বাস নিয়ে বলল, পিৎজা। সারহানের পুরো ভ্রু জোড়া তরিত বেগে কুকড়ে আসে। আচম্বিত হয়ে বলল, কি? সাথে আইসক্রিম আর ফ্রেঞ্চ ফ্রাইও, ও কোল্ড ড্রিঙ্কসও। সারহান নাকি বলল, পাগল হয়েছেন? এইসব কি খাওয়ার কথা বলছেন? আর এত কিছু? আগামী 1 সপ্তাহ কি খাওয়া বন্ধ করে দিবেন নাকি? জান্না মেকি চোখ রাগিয়ে বলল, আমি কি একা খাচ্ছি? বাবুও তো খাচ্ছে। তখনই বাইরের দরজায় সেন্সর বেজে ওঠে। সারহান ব্যগ্র হয়ে তার মোবাইল বের করে। জান্না উৎসুক হয়ে বলল, কে? তির্যক হাসে সারহান। ফিচেল গলায় বলল, আমার পরীর মামা এসেছে। আপনার বেস্ট ফ্রেন্ড। 10টা না, 5টা না, একটা মাত্র শ্যালক আমার। আপনি বসুন, আমি দেখা করে আসছি। দরজা খুলেই বিগলিত হাসে সারহান। স্মিত গলায় বলল, ভেতরে এসো রাফাত। রাফাতের চোখে মুখে জ্বলন্ত কয়লার আভা, কিন্তু তা টের পেল না সারহান। রাফাতকে বসতে বলে নিজেও বসে, কিন্তু রাফাত বসলো না। সারহান পুনরায় বলল, প্লিজ সিট রাহাত। রাফাত। দমদমে গলায় বলে ওঠে রাফাত। জান্না কোথায়? ঘরেই আছে, ডাকো ওকে। রাফাতের গলার অদ্ভুত স্বরে উঠে দাঁড়ায় সারহান। কৌতূহলী গলায় বলল, হোয়াটস রং রাফাত? রাফাত দাঁত কিরমির করে বলল, জান্নাকে ডাকো, আমি ওকে নিতে এসেছি। ফট করে হেসে ফেলে সারহান। তাচ্ছিল্যের সাথে বলল, আর ইউ ক্রেজি? রাফাতের সমস্ত রাগ উবলে উঠল। বর্জ্যের মতো কণ্ঠ কাঁপিয়ে বলল, তোমার মতো কোনো পুরুষের সাথে জান্নাকে আমি এক মুহূর্ত থাকতে দিব না। সারহানের অক্ষিপুলক কেঁপে ওঠে। ভীত গলায় বলল, কি বলতে চাও তুমি? কি বলতে চাই তুমি জানো না? একটা নোংরা কীট তুমি, জঘন্য মস্তিষ্কের পুরুষ, যে নিজের স্ত্রীর বোনকেও ছাড়ে না। সারহানের দম বন্ধ হয়ে আসছিল যেন। চোখের পাতা প্রশস্ত করে তাকাতেই তার শরীরের কম্পন শুরু হয়। তবুও স্বাভাবিক অভিব্যক্তিতে বলল, গেট আউট, জাস্ট লিভ। 85 হাসে রাফাত ধীর গলায় বলল, জান্নাকে না নিয়ে আমি যাচ্ছি না। তুমি ভাবলে কি করে তাকে আমি যেতে দেব? তুমি না চাইলেও ওকে নিয়ে যাব। জান্নাত আর তার সন্তানের সংস্পর্শে আসতে দিব না তোমাকে আমি। ভুলে যেও না, ওই সন্তান আমার। রাফাত দাঁত খামটি মেরে বলল, কিসের সন্তান? তোমার মতো পুরুষ বাবা হওয়ার যোগ্যই না। অবশ্য তোমার থেকে এর বেশি আশা করা যায় না, কারণ ইউ আর এ ব্লাডি বাস্টার্ড। তৎক্ষণাৎ রাফাতের গালে একটা কষে চড় পড়ে।
হতবুদ্ধি হয়ে পড়ে রাফাত। অশ্রুভরা নয়ন যুগলে ঘি জ্বালানো আগুন নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাত। পুষ্ট গলায় বলল, তোমার সাহস কি করে হলো আমার শারহানকে এইসব বলার? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রাফাতের তপ্ত রাগ যেন ক্রমশ প্রলীন হতে লাগলো জান্নাতের মায়াবী মুখটা দেখে। মিয়ে গলায় বলল, জান্নাত তুমি জানো না শারহান। রাফাতকে কিছু বলার সুযোগ না দিয়ে তার বুকে ধাক্কা মারে জান্নাত। ধরা গলায় রাগ নিয়ে বলল, কিছু শুনতে চাই না আমি, চলে যাও এখান থেকে। মরে গেলে তোমার রেড চেরি আর কখনো আসবে না। তুমি তুমি এখানে গেট আউট। আইসে গেট আউট। রাফাত ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বন্ধ দৃষ্টিতে ছলকে ওঠে নোনতা জল। তা গড়িয়ে পড়তে লাগলো চোখের পল্লবে। জান্নাত দাঁত মুখ খিচে তার ভারী শরীরটা সামলে নিয়ে রাফাতকে বের করে বাড়ি থেকে লক করে দেয় দরজা। ততক্ষণে হুঁশ ফিরে রাফাতের। জান্নাতকে অনেক ডাকলেও তা তার কর্ণকুহরে হলো না। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে জান্নাত। হাঁপাচ্ছে সে। শারহান দু কদম সামনে আসতেই দাপিয়ে ওঠে জান্নাত। ওখানেই দাঁড়ান, একদম আমার কাছে আসবেন না। শারহান বিচলিত গলায় বলল, রজনীগন্ধা একবার আমার কথা শুনুন। বলছি না, এক পাও আগাবেন না। আপনার ওই নোংরা হাতে আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। মরে যেতে ইচ্ছে করছে আমার। ঝমঝমিয়ে কাঁদে জান্নাত। শারহানের বুকের ভেতরটা ক্রমশ খালি হতে লাগলো। সব যেন তপ্ত মরুভূমি। শারহান উদ্বেলিত গলায় বলল, প্লিজ রজনীগন্ধা আমার কথাটা একবার শুনুন। না, কিছু শুনতে চাই না আমি। কেন করলেন আপনি এসব? এতটা নিচে কি করে নামলেন আপনি? আমি ভুল করেছি রজনীগন্ধা, প্লিজ ফরগিভ মি। খসখসে গলায় বলল, নো নেভার। বারবার কেন আপনি ভুল করেন? আর কত ভুল করেছেন আপনি? আপনার ভুলের সাজা কেন আমার সন্তানকে পেতে হয়? ভালোই হয়েছে ও মরে গেছে। যার বাবা মায়ের জীবন এতটা ঘৃণিত, তার এই দুনিয়ায় আসার কোনো অধিকার নেই। শারহান শশব্যস্ত হয়ে জান্নাতের কাছে এগিয়ে আসলে তেতে ওঠে বলল সে, আপনার ওই নোংরা হাতে আমাকে ছোবেন না। ঘৃণা হচ্ছে আমার। আপনার মতো একটা নোংরা লোকের সন্তান আমার গর্বে। এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। স্থির হয়ে দাঁড়িয়ে রইল শারহান। এক বিন্দু নড়ল না। তার দুই চোখের পাতা নিশ্চল শান্ত মিহি গলায় বলে ওঠে, জান্নাত এভাবে কেন ছোট করলেন আপনি আমাকে? কি করে যাব আমি আপুর সামনে? কেন করলেন শারহান? শারহান ঠায় দাঁড়িয়ে রইল। তার প্রাণখানি যেন স্পন্দন করতেই ভুলে গেল। ঘুমট মেঘ জমতে লাগলো তার চোখের তারায়। জান্নাত ভেজা গলায় বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালো হয়েছে ও মরে গিয়েছে। একেও মেরে ফেলবো আমি, নিজেও মরে যাব আমি। থাকুন আপনি, যা ইচ্ছে করুন। কাঁদতে কাঁদতে বেডরুমে গিয়ে ঢুকে জান্নাত। দরজার ধরা আওয়াজে হুঁশ ফিরে শারহানের। বদ্ধ দরজার কাছে গিয়ে চাপড় মারতে থাকে শারহান। ভেতর থেকে কোনো সাড়া পেল না। অসহিঞ্চু গলায় বলল শারহান, প্লিজ রজনীগন্ধা, আমার পাপের সাজা আমার সন্তানকে দিবেন না। আপনি তো আমাকে সুযোগ দিয়েছিলেন, তাহলে কেন সেই সুযোগ কেড়ে নিচ্ছেন? আপনাদের কিছু হলে আমি মরে যাব। রজনীগন্ধা প্লিজ দরজাটা খুলুন। অনেকক্ষণ যাবৎ কোনো শব্দ হলো না। শারহান চুপচাপ বসে রইল দরজার কাছে। আচমকাই কিছু পড়ার আওয়াজে সপ্রতিভ হয় শারহান। ভয়ে উদ্বেলিত শারহান দারাজ গলায় ডেকে ওঠে, রজনীগন্ধা প্লিজ আমাকে এত বড় শাস্তি দিবেন না, প্লিজ। এই ছিল জান্নাতের ৬৭ থেকে ৬৯ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।